নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত আজকের জিরো আওয়ারে। আমরা বেসিক্যালি জিরো আওয়ারে যেটা করে থাকি যে ইন্টারন্যাশনাল ফেনোমেনার উপর আমরা নজর রাখি এবং সেখানে সম্প্রতি স্ট্যাটিস্টিক্স বলছে যে ভারত সবথেকে বেশি যদি রিসেন্ট টাইমে নজর রেখে থাকে কোনো বৈদেশিক অবস্থার উপরে, তো সেটা ডেফিনেটলি হচ্ছে বাংলাদেশ। এবং ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণের পর বেশ কিছু ইকুয়েশন বদলে গেছে। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন যে সরকার, তার উপর একাধিক প্রশ্ন উঠেছে, একাধিক সংশয় তৈরি হয়েছে। উন্মুক্ত মনা যে ছাত্ররা, তারা একাধিক জায়গায় মানুষের কাছে মার খেয়েছেন। অর্থাৎ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের যে স্ট্যান্ড আপ পয়েন্ট, সেটা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। আর সেক্ষেত্রে সবথেকে বেশি ভারত যেটা উৎকণ্ঠিত ছিল যে বিষয়ে, সেটা হচ্ছে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর আক্রমণ, সংখ্যালঘু নিরাপত্তা, সংখ্যালঘুদের স্টেবিলিটি, তাদের শিক্ষা, তাদের বাসস্থান, তাদের ধর্মস্থান, এই সব নিয়ে প্রশ্ন উঠেছিল। তো এই ক্ষেত্রে কিন্তু আমেরিকার একটা ইন্টারফারেন্স, যেটাকে আমরা অ্যাভয়েড করতে পারি না, সেটা হচ্ছে তুলসি গ্যাবার্ড। এই তুলসি গ্যাবার্ড তিনি কে? তিনি হচ্ছেন মার্কিন মুলুকের ইন্টেলিজেন্স ডিরেক্টর, ন্যাশনাল ইন্টেলিজেন্স ডিরেক্টর। তার একটা রিপোর্ট তিনি এবং শুধুমাত্র রিপোর্ট আমেরিকায় বসে নয়, একদম বাংলাদেশে গিয়ে সরজমিনে দেখে তিনি যে রিপোর্ট করেছিলেন, সেই রিপোর্ট কিন্তু দেখা যাচ্ছে যে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ট্যামি ব্রুস, তিনিও কিন্তু নিন্দা করলেন যে সংখ্যালঘুদের বাংলাদেশে যে অবস্থান, সেটা কিন্তু যথেষ্ট নিরাপদ নয়। কাজেই এই পরিস্থিতি যখন তৈরি হলো, তখন আমেরিকার কাছে যে চাপে বাংলাদেশ, এটা বলা বাহুল্য। অন্যদিকে আরেকটা জায়গা যেটা উল্লেখ করতে হবে, সেটা হচ্ছে 2024 আগস্টের পর আবারও ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মুখোমুখি হতে চলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মোহাম্মদ ইউনূসের। কোথায়? তাদের দ্বিপাক্ষিক কোনো বৈঠক হবে কিনা, এটা এখনো পর্যন্ত কোনো কনফার্মেশন নেই। কিন্তু বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন, অর্থাৎ BIMSTEC এর যে বৈঠক, সেখানে কিন্তু দুই দেশের প্রধানমন্ত্রী একত্রিত হবেন। এরকম জায়গায় দ্বিপাক্ষিক বৈঠক হবে কিনা সেটা কিন্তু সময় বলবে। যদি হয়, সেটা ভারত এবং বাংলাদেশের নতুন ইকুয়েশন বা সমীকরণ সেটা তৈরি হতে পারে। আজকে এইসব বিষয়ে আলোচনা করবো। আমি দেবাশিস চক্রবর্তী আপনাদের সঙ্গে আজকে জিরো আওয়ারে রয়েছি। দেবাশিসের সঙ্গে রয়েছে আমি শাহানা। এবং যেই ছবিটা তুলে ধরার চেষ্টা করলো দেবাশিস, মোটামুটি পরিষ্কার হলো যে এই মুহূর্তে দাঁড়িয়ে আমেরিকার চাপে কিন্তু রীতিমতো রয়েছে বাংলাদেশ। এবং তুলসী গ্যাবার্ডের গলায় যে সুর নজরে এসেছিল, কার্যত সেই সুরে এবার ট্যামি ব্রুসের গলায়, যিনি মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র, এবং বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর যে লাগাতার অত্যাচার চলেছে, সেই ঘটনার নিন্দা এবার কিন্তু মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ট্যামি ব্রুসের গলায়। এবং ঠিক তার পাশাপাশি একদিকে যেমন বাংলাদেশের সার্বিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন মার্কিন ইন্টেলিজেন্সের ডিরেক্টর তুলসী গ্যাবার্ড, এবার সেই সুরই নজরে এসেছে ট্যামি ব্রুসের গলাতেও। এবং ঠিক তার পাশাপাশি কোনো একটা জায়গায় গিয়ে মোদিকেও কি ভয় পাচ্ছেন ইউনূস, এই প্রশ্নও কিন্তু এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কারণ আমরা জানি যে শীর্ষ সম্মেলন, যার উল্লেখ দেবাশিস কিছুক্ষণ আগেই করলো, সেখানে কিন্তু দুই দেশের প্রধান, এই যে 2024 5ই আগস্টের পর সেখানে দুই দেশের প্রধানের তারা উপস্থিত থাকবেন। তবে তারা দ্বিপাক্ষিক বৈঠক করবেন নাকি সার্বিক পরিস্থিতির নিরিখে, সেই বৈঠক এখন হবে না। অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে। অর্থাৎ সব মিলিয়ে বাংলাদেশ যে ঘরে বাইরে চাপে রয়েছে এখনো পর্যন্ত, সেই বিষয়টি কিন্তু মোটামুটি রীতিমতো পরিষ্কার হয়ে গেছে গোটা বিশ্বের কাছে। একদম তাই শাহানা। বাংলাদেশ খুব একটা চাপে থাকলো কি থাকলো না, এটা ভারতবর্ষের কাছে খুব একটা আনন্দিত হওয়ার, উৎফুল্ল হওয়ারও বিষয় নয়, আবার খুব দুঃখ পাওয়ারও বিষয় নয়। কারণ দুটো আলাদা আলাদা দেশ, একদমই তাদের প্রত্যেকের একটা নিজস্ব পলিসি আছে। সেটা ইকোনমিক অর্থাৎ ফিনান্সিয়াল পলিসি, দেশের মুভমেন্টের জন্য তাদের একটা ইন্ডাস্ট্রিয়াল পলিসি থাকবে, একটা ডেভেলপমেন্ট পলিসি থাকবে। কিন্তু এই যে পলিসিহীনতা, অর্থাৎ কোনো দেশ যদি মৌলবাদীদের মানে আমি কি বলবো, আন্ডার ডমিনেশনে চলে যায়, যদি সেখান থেকে ক্রমাগত ভারত বিদ্বেষের সুর শোনা যায়,
সেটা মাঠে হোক, রাজনৈতিক মঞ্চে হোক, সেনাবাহিনী প্রাক্তন প্রধানদের মুখে হোক এবং রাজনৈতিক নেতাদের মুখে হোক, তখন ভারতকে তার নিজেকে বাঁচানোর জন্য, অর্থাৎ নিজেকে সুরক্ষিত রাখবার জন্য কিছু কিছু ইনিশিয়েটিভ নিতে হয়। তো আমার মনে হয় আমেরিকার এই জোড়া মন্তব্যের ফলে জোড়া চাপে থাকবে বাংলাদেশ, এটা বলাই বাহুল্য। শাহানা, এই বিষয়ে কোনো সংশয় সন্দেহ নেই। আর এই মুহূর্তে আমরা কিন্তু পাচ্ছি আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষক আর্য ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। আমি সরাসরি আর্যবাবুর কাছেই শরণাপন্ন হতে চাই, কারণ আপনিও একটা কন্টিনিউয়াস অবজারভেশন মোরাললেস লাস্ট 4 months to 5 months আপনি করছেন রিগার্ডিং দ্য রিলেশনশিপ ইন বিটুইন দ্য বাংলাদেশ অ্যান্ড ইন্ডিয়া। সেখানে দাঁড়িয়ে এই যে আমেরিকার ইন্টারফারেন্স বা দুটো অবজারভেশন আসলো, যে আমেরিকা অবজার্ভ করছে বাংলাদেশকে, তারা নোট করছে বাংলাদেশের প্রতিটা মুভমেন্টকে এবং তাদের যে মন্তব্য, এর ফলে ভারত কতটা সুবিধাজনক জায়গা আসলো। এবং আমি আবারও সেই দ্বিপাক্ষিক সম্পর্কের কথা বলবো, কারণ আমি মনে করি আজও দাঁড়িয়ে আপনিও হয়তো মনে করবেন, শাহানাও মনে করবে, যে যুদ্ধ নয় বরঞ্চ অন টেবিল নেগোসিয়েশন, অন টেবিল ডিসকাশন, অন টেবিল সর্ট আউট কোন একটা সলিউশনের জায়গা আসতে পারে। আদতেও কি বাংলাদেশ সেখানে আছে মিস্টার ঘোষ? দেখুন, প্রথম কথা, আমি প্রথম দিন থেকে একটা কথা বলে আসছি, যেটা বোধহয় 4 মাস আগে প্রথম আপনাদের চ্যানেলে আমি বলেছি, ইলেকট্রনিক, অ্যাজ ফার অ্যাজ ইলেকট্রনিক মিডিয়া ইজ কনসার্ন, সেন্ট মার্টিনস আইল্যান্ড সেটা একটা ফ্ল্যাশ পয়েন্ট হতে যাচ্ছে। এবং সেটা এখনো আমি বলে যাচ্ছি যে আমি প্রথম বলেছি। এটার কারণ এটাই যে সেইটাকে তখন কেউ গুরুত্ব দেননি। সেটা কেন বললাম এই আপনার প্রশ্নের উত্তরে, সেটা আমি একটু পরে বলছি। তুলসী গাবার্ড এখানে এসে আপনি যেরকম বলছিলেন, শাহানা যেরকম বলছিলেন, তুলসী গাবার্ড করার সমালোচনা করেছেন বাংলাদেশের সংখ্যালঘুদের উপরে অত্যাচারে, এবং আমি মনে করি যে খুব কম জানি, এবং আপনারা সবাই নিশ্চয়ই তাই মনে করেন, অ্যাকচুয়াল ফিগারটা হয়তো অনেক বেশি হবে। সংখ্যালঘু এবং অন্যান্য সম্প্রদায় ইনক্লুডিং মুসলিম তো সম্প্রদায়, তো সুফি সমাজের ওপরে ইত্যাদি। কিন্তু তারপরে তার প্রতিধ্বনি শোনা গেল ট্যামি ব্রুসের, স্টেট ডিপার্টমেন্টের ট্যামি ব্রুসের কথায়। কিন্তু এখানে যেটা বুঝতে হবে যে সবই এখানে হলো, এবং তার সঙ্গে যেটা প্রাসঙ্গিক দিক মানে একটা অদ্ভুত ব্যাপার, সেটা হচ্ছে যে ট্রাম্প কি বললেন। ট্রাম্প বললেন যে মোদির উপরে, আমাদের অনারেবল প্রাইম মিনিস্টার শ্রী নরেন্দ্র মোদির উপরে বাংলাদেশের ব্যাপারটা ছেড়ে দিচ্ছেন। কিন্তু আপনারা জানবেন সম্প্রতি এখন কিন্তু ওখানে, আমি নামটা যদি খুব ভুল না করে থাকি, গ্যারি পিটার্স নামে এক ভদ্রলোক এবং তার একজন সহযোগী, তারা ইতিমধ্যে বাংলাদেশে আছেন বা বাংলাদেশ সফররত ছিলেন, এবং তারা সেন্ট মার্টিনসের ব্যাপারে ফাইনালাইজ করতে এসছেন ওখানে। তো সেইটা ব্যাপারটা হলো এইরকমই যে এই কড়া কথাগুলো বলে তারা বাংলাদেশের উপরে চাপ সৃষ্টি করতে চাইলেন কিনা, এবং সেখানে ওয়ার্ডের যে উপস্থিতি, তার সঙ্গে তার উপরে আমেরিকা ওখানে একটা উপস্থিতি দিতে চায়, বিশেষ করে তার প্রভাব বাড়াতে চায় বাংলাদেশে। এবারে যদি ট্রাম্প বাংলাদেশের ব্যাপারটা টোটালি আমাদের প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রীর ওপরেই ছেড়ে দিয়ে থাকেন, তাহলে ইন্ডিয়া কিভাবে অ্যাকসেপ্ট করবে একটা এয়ারবেস সেন্ট মার্টিনস আইল্যান্ডে? এটা কিন্তু দেখার বিষয়। এটা দেখার বিষয় শুধু না, অত্যন্ত ভাবনার বিষয়। কেননা চায়না আমেরিকার কনফ্লিক্ট হলে তার একটা বিশাল অংশ ইন্ডিয়াকে দায়িত্বভার নিতে হবে। এবং যেহেতু আমাদের কলকাতা এটিসি, দেবাশিস বাবু নিশ্চয়ই আপনার মনে আছে, আপনাকে আমি বলেছিলাম আপনার অনুষ্ঠানে যে কলকাতা এটিসি, আমাদের কলকাতার এয়ার ট্রাফিক কন্ট্রোলে সাব এফআইআর মানে ফ্লাইট ইনফরমেশন রিজনের মধ্যে সেন্ট মার্টিনস আইল্যান্ড পড়ে, সেই জন্য তার দায়িত্ব আমাদের। এবং সেক্ষেত্রে আমি এই কথাও বলেছিলাম, আপনাদের মনে থাকবে, যে সেন্ট মার্টিনস আইল্যান্ডের যেটা দায়িত্বভারটা মানে আমাদের নিয়ে নেওয়া উচিত। আমার এখানে যেটা মনে হচ্ছে, ওনারা বাংলাদেশে এমন একজন সরকারকে ফিরিয়ে আনতে চাইছে, প্রবাবলি শেখ হাসিনার সরকার,
বিএনপির অনেক কলঙ্কিত ইতিহাস আছে, তারেক রহমান আমেরিকায় ঢুকতে পারে না। তো সেই ক্ষেত্রে এটা নাকটা ঘুরিয়ে দেখানোর মতন ব্যাপার হয়ে যাচ্ছে। পরিস্থিতিটা কিন্তু খুব জটিল, খুব ঘোরালো, জটিল, এইটা কিন্তু আমি আবার বলছি। আর এইখানে বিমস্টেকের যেটা আপনি বলছিলেন যে এইটা হবে, সম্মেলনটা হবে, বিমস্টেক তো হয়েই থাকে, তাতে কতটা কি কথা হবে সেটা মানে এখনই আলোচনায় না যাওয়া ভালো আমার মনে হয়, কেননা সেখানে কথা হওয়ার সম্ভাবনাটা খুব কম। না, আমি মিস্টার ঘোষ, এই যে বিমস্টেকের যে মানে যেটা যৌথ একটা আলোচনা হবে বা টেবিল নেগোসিয়েশন হবে, সেখানে তো একটা জায়গা আছে যে এখানে ইনিশিয়েটিভ নেওয়া হবে মাল্টি সেক্টরাল টেকনিক্যাল ডেভেলপমেন্ট অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন। অর্থাৎ আমি যদি খুব সহজ বাংলায় বলি, তাহলে দুদেশের পারস্পরিক অবস্থানে দুদেশের টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট এবং ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট, এক্স্যাক্টলি এই কারণের উপরেই বিমস্টেকের বৈঠকটা হয়। এবার আপনি যেটা বললেন খুব ইম্পর্টেন্ট এই জায়গাটা, সেটা হচ্ছে আপনি বলছেন যে সেন্ট মার্টিন, যে সেন্ট মার্টিন নিয়ে আমরা বহু আলোচনা করেছি। তো এর আগে শাহানা যেটা আমরা দেখেছি সেটা হচ্ছে বাইডেন প্রশাসন যখন ছিলেন তখনও কিন্তু তারা এই মার্কিন মুলুক থেকে সরাসরি এই উপমহাদেশে তাদের প্রভুত্ব কায়েম করবার জন্য, তাদের ডিক্টেটরশিপ কায়েম করবার জন্য তারা সেন্ট মার্টিনের একটা দখলদারি চেয়েছিলেন। মিস্টার ঘোষ, হয়তো আপনি এগ্রি হবেন, কিন্তু আপনি বলছেন এবার যেটা হবে যে সেটা হচ্ছে বাংলাদেশকে চাপে রেখে, অর্থাৎ এই যে সংখ্যালঘুদের উপরে অত্যাচার, বা তাদের ওপরে প্রেশার বা তাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে সরকারকে একটা চাপে রাখবার চেষ্টা। অর্থাৎ কোন সরকার? অন্তর্বর্তীকালীন সরকার, যারা এখনো আলটিমেটলি কোনো ডিসিশন নিতে পারবে না হয়তো বাংলাদেশের প্রোগ্রেসের জন্য, কারণ দে আর নট ইলেক্টেড গভর্নমেন্ট, দে আর ডেফিনেটলি সিলেক্টেড গভর্নমেন্ট ফর আ শর্ট টাইম বিং, অল্প সময়ের জন্য। এখন ব্যাপার হচ্ছে যে এদেরকে চাপে রেখে খুব একটা লাভ হবে কিনা সেন্ট মার্টিনের। এবং আরেকটা কথা আপনি বলেছিলেন, আমার খেয়াল আছে, বা বিভিন্ন আন্তর্জাতিক বিশ্লেষকরাও বলেছেন, যে আমেরিকা যুক্তরাষ্ট্র তার পলিসি থেকে সরে আসবে না। মানে কে প্রেসিডেন্ট, ইট ডাজন্ট ম্যাটার, but a country always still and stick on the particular policy that which they have taken. যে পলিসি তারা নিয়েছে তার উপরে তারা স্ট্রিক্ট থাকবে। তাহলে বাইডেনের নেওয়া পলিসি, আমেরিকান পলিসি আমি যদি ধরে নিই যে সেন্ট মার্টিন উপর দখলদারি চালানো বা তার একটা অংশে তাদের পোর্ট তৈরি করা, সেটা বাণিজ্যের ক্ষেত্রে এবং সামরিক ক্ষেত্রে একটা ডমিনেশন তৈরি করা, বা আমি ডমিনেশন কথাটা না বললেও একটা অস্তিত্ব রাখা, একটা মার্ক রেখে দেওয়া, সেই ক্ষেত্রে আপনি একটা খুব ভালো কথা বললেন যে ভারতের সঙ্গে যদি বাংলাদেশ কোনোভাবে নেগোসিয়েশন করে, তাহলে দেশের সর্বময় সম্মানীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হয়তো আমেরিকার কাছে মাথা নিচু করবে না। মানে বাংলাদেশ যত সহজে মাথা নিচু করানো বাংলাদেশকে সম্ভব হবে, ডেফিনেটলি ভারতকে সম্ভব হবে না। তাহলে এবার জায়গাটা কি আসছে, মানে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে বাংলাদেশকে বাংলাদেশের ওই ইগো ছেড়ে বেরিয়ে আসতে হবে। তো সেই ইগো ছেড়ে কি বাংলাদেশ বেরিয়ে এসে ভারতবর্ষের কাছে অ্যাটলিস্ট বিমস্টেকে কোনো ধরনের দ্বিপাক্ষিক সম্মেলন না হলেও অ্যাটলিস্ট ফেস টু ফেস তো হবেন মোদি এবং ইউনুস, সেখানে দাঁড়িয়ে কি কোনো রকম আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে যে আমরা ভারতের উপর ছাড়ছি? কারণ আপনি তার আগে বললেন যে ট্রাম্প তো বলেইছিলেন যে ভারতের উপর ছেড়ে দেওয়া হচ্ছে বাংলাদেশের বিষয়টা, যদিও দেখা যাচ্ছে আলটিমেটলি সেটা হচ্ছে না। এই ধরনের সম্ভাবনা কি থাকতে পারে? না, মোদি আর ইউনুসের মধ্যে এটা হবে না, কেননা ইউনুস টোটালি আইএসআই ডমিনেটেড একজন পাপেট এবং অত্যন্ত সুৎখোর একটা জঙ্গি। আমি ওকে এই বলেই অভিহিত করি। তাতে বাংলাদেশের যে শ্রোতারা আছেন তারা আমার সঙ্গে একমত হতে পারেন, আবার প্রচুর লোক একমত নাও হতে পারেন, প্রচুর লোক তার থেকেও বেশি একমত হবেন, হয়তো সংখ্যাধিক লোক একমত হবেন। ওই সুৎখোর জঙ্গি ইউনুস, মোহাম্মদ ইউনুস আইএসআই দ্বারা মোটিভেটেড, যারা পার্টি গড়েছে তারা প্রত্যেকে, মানে কি বলবো, আর শিক্ষাগত যোগ্যতা ছেড়েই দিন, আর তার সঙ্গে আপনার আইএসআই ট্রেন, পাকিস্তানে গিয়ে আইএসআই ট্রেনিং নিয়ে মাসের পর মাস তারা ফেরত এসছে। তো সেই জন্য ইউনুস তো হাতে চাঁদ পাবেন। ইউনুস আজকে যদি সেন্ট মার্টিনসে আমেরিকা
বেস করে, প্রথমত উনি টাকার ছাড়া কিছু বোঝেন না, টাকার ওপরে, নিজের ভালোর ওপরে। তো ওখানে একটা আপনাদের বলেছিলাম, আমি একটা খবর পেয়েছিলাম, বেশ কয়েক হাজার কোটি ডলারে উনি সেন্ট মার্টিনস দ্বীপটাকে বেচে দেবার বিক্রি করে দেবেন, পরিকল্পনা করেছেন। ঠিক মনে আছে আপনাদের হয়তো? ঠিক তো সেইটা ভেতরে কি হয়েছে আমরা জানতে কতটা পারবো সেটা আচ্ছা, আমরা এবার জানি। মিস্টার ঘোষ, আপনি তো বেশ সুন্দর একটা স্পষ্ট ইঙ্গিত দিলেন। দুটো জায়গা আপনি বললেন, এক হচ্ছে আইএসআই ডমিনেটেড, একদম। তাদের সেই অর্থে শিক্ষাগত যোগ্যতা নেই, মানে দে আর অলরেডি অ্যান্ড অলওয়েজ ড্রিভেন বাই পাকিস্তান। আইএসআই যেহেতু রয়েছে, অর্থাৎ তারা মাথা নিচু করবে না ভারতের কাছে, এক। দ্বিতীয়ত আপনি যেটা বলছেন, এটাও আমি অস্বীকার করার কোনো জায়গা নেই শাহানা, যেটা হচ্ছে উনি হচ্ছে একজন পয়সা, মানে আমি লোভী শব্দটা ব্যবহার করবো কিনা জানি না, কিন্তু পয়সার অঙ্কে সেন্ট মার্টিন দ্বীপকে আমেরিকার কাছে বিক্রি করে দেওয়ার সম্ভাবনা রয়েছে এবং তাতে আমেরিকাও সেই উপযুক্ত অর্থ প্রদান করতে রাজি আছে। তাহলে এবার আমাদের অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে প্রশ্ন এটা, কারণ যেহেতু সেন্ট মার্টিন এবং তিনি কলকাতা বিমানবন্দর, সেখানকার সঙ্গে তার সংযোগ, যেটা মিস্টার ঘোষ আগে বলেছিলেন, ভারতের জন্য সেটা কতটা মানে বিপজ্জনক হবে বা প্রবলেমেটিক হবে? এবং বাংলাদেশ জুড়ে যে ঘটনাগুলো ঘটে যাচ্ছে এবং বিশেষভাবে সংখ্যালঘুদের ওপর যে নির্যাতনের ঘটনা ঘটেছে, তাই নিয়ে কিন্তু ইতিমধ্যেই আমরা জানি তুলসী গাবার্ড তিনি রীতিমতো নিন্দা করেছিলেন এবং এবারে কিন্তু সেই সুরই কার্যত দেখা গেল কার গলায়, সেই সুর কিন্তু রীতিমতো দেখা যাচ্ছে ট্যামি ব্রুসের গলাতে। এবং এখান থেকেই সব মিলিয়ে বর্তমানে বাংলাদেশে যে সার্বিক পরিস্থিতি রয়েছে তা কিন্তু একাধিক প্রশ্ন উত্থাপিত করছে। আমি সরাসরি আরও একবার যাব আর্যবাবুর কাছে। আর্যবাবু, আপনি যেই সম্ভাবনার কথা বললেন যে একদিকে তো আইএস এর রীতিমতো মানে পাপেটে পরিণত হয়েছেন মোহাম্মদ ইউনুস, ঠিক তার পাশাপাশি যদি সেন্ট মার্টিন দ্বীপ কোনো একটা জায়গায় টাকার বিনিময়ে যদি চলে যায় আমেরিকার হাতে, সেক্ষেত্রে ভারতের জন্য কতটা উদ্বেগের বিষয়টি? এটা খুবই উদ্বেগের, কেননা আমি এই জন্যই এটা বারবার সতর্ক করে আসছিলাম। দেখুন, আমি তো অ্যানালিসিস করি, অ্যানালিসিস করার মানে অনেক মানে কঠিন ব্যাপার অ্যানালিসিস করা। চ্যানেলে বসে বলে দেওয়া অনেকের পক্ষে খুব সহজ, এবং একজন অ্যানালিস্টের ক্ষেত্রে ততটাই কঠিন। আর যখন আমি লিখি বা বলি, সেটা প্রিন্ট মিডিয়া হোক, ইলেকট্রনিক মিডিয়া হোক, এবং আমি নিজের অ্যানালিসিসগুলো যখন লিখি তো বিভিন্ন জায়গায়, তো সেই ক্ষেত্রে আমি এই জন্যই বলেছিলাম, এখানে চীনের সঙ্গে যদি আমেরিকার কনফ্লিক্ট হয়, তাহলে আপনার ভারত সেখানে বিপদে পড়বে, এবং আমেরিকা ভারতের কাছ থেকে, চায়নার সঙ্গে যদি ভারতের কনফ্লিক্ট হয়, আমেরিকা ভারতের দিকে যাবে। কিন্তু মনে রাখবেন, ইতিহাস আমাদের মনে করিয়ে দেয়, 1971 সালে এই আমেরিকাই চায়নাকে বলেছিল ভারতকে অ্যাটাক করতে পাকিস্তানের সঙ্গে যখন যুদ্ধটা হয় বাংলাদেশ নিয়ে, বাংলাদেশকে মুক্ত করতে, স্বাধীন করতে। তো আমেরিকা কারোর বন্ধু নয় অ্যাকচুয়ালি, এটা আমি বারবার বলছি। আমি আর একটাও কথা আপনাদের বলেছিলাম, আপনারা জিজ্ঞেস করেছিলেন যে কি হবে, আমি বলেছিলাম ওয়েট অ্যান্ড ওয়াচ, আমাদের এই পলিসিটাই রাখা উচিত। কেননা আমি এটা দেখতে চাইছিলাম ডোনাল্ড ট্রাম্প কতটা কি করেন। তারা সন্ত্রাসবাদের এগেনস্টে তিনি এবং তার টিম বদ্ধপরিকর মানে এই বিষয়ে, কিন্তু তারই সঙ্গে পাকিস্তানের সঙ্গে যদি আমাদের একটা কনফ্লিক্ট লেগে যায়, তখন আমেরিকা কি করবে সেটাও ভাবার বিষয়। কেননা যখন পাকিস্তানের সঙ্গে আমাদের 2019 সালে যে ডগ ফাইটটা হয়, এয়ার ডগ ফাইটটা হয় নওশারার ওপরে, রাজৌরির ওপরে, তখন কিন্তু F-16 পাকিস্তান ইউজ করেছিল ওদের যে মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং, MOU, পাকিস্তান এবং আমেরিকার মধ্যে F-16 নিয়ে হয়, সেটাকে টোটালি ভায়োলেট করে। সেই MOU-তে ছিল যে টেররিস্ট অ্যান্টি টেরর অ্যাক্টিভিটি ছাড়া পাকিস্তান F-16 ইউজ করতে পারবে না। এখন আমার ধারণা পাকিস্তান বালুচিস্তানের সমস্ত এইগুলো দেখিয়ে, আঘাতগুলো দেখিয়ে আমেরিকার কাছ থেকে বিলিয়নস অ্যান্ড বিলিয়নস অফ ডলার্স চাইবে, আর্মামেন্টস চাইবে, এবং তালিবান তাদের কাছ থেকে যে অস্ত্র ফিরিয়ে নিতে ট্রাম্প বদ্ধপরিকর। তিনি কিন্তু জানেন এটা খুব ভালোভাবেই, আমি নিশ্চিত যে তার 80% অস্ত্র পাকিস্তানে চলে গেছে। তিনি পাকিস্তান নিয়ে একটা কথাও বলেননি। এবং একটা কথা আপনাদেরকে একটুখানি এই প্রসঙ্গে বলে রাখি, অত্যন্ত দরকার, সেটা আর একটা প্রোগ্রামে কিন্তু আমি আলোচনা করব। এটা আমার প্ল্যান, সেটা হচ্ছে হাফিজ সাইদ আর আবু কাতিলের মৃত্যুটা, দ্যাট ইজ আ স্টেজ অ্যাফেয়ার, এটা আমার মনে হয়। তার অনেকগুলো কারণ আছে, সেই সময় হয়তো আজকে আমাদের নেই, তো সেই জন্য সেটা আলোচনা করব। ভারত
বাংলাদেশ এই পরিস্থিতিতে আমি বলতে পারি যে আমাদের পরিস্থিতিটা খুব ঘোরালো এবং জটিল এই মুহূর্তে, বা যেটা জো বাইডেন সরাসরি বলেছেন সেটা ডোনাল্ড ট্রাম্পের অ্যাডমিনিস্ট্রেশন আমার ইনিশিয়াল অ্যাসেসমেন্ট যে নাকটা ঘুরিয়ে দেখাচ্ছে। একদমই। আরেকটা জায়গা তো অবশ্যই পরিষ্কার যে আমেরিকার পক্ষে কি সম্ভব হবে, মানে আমি অন্য দিক থেকে বলছি যে পাকিস্তানকে সাহায্য না করা, কারণ তাহলে আমেরিকা যে বিপুল পরিমাণ অস্ত্রের ব্যবসা করে, মানে দে আর দ্য টপ মোস্ট আর্মস অ্যান্ড অ্যামুনিশন সেলার থ্রুআউট দ্য ওয়ার্ল্ড, মানে ডেফিনেটলি তাদের ইকোনমির উপর প্রেশার, মানে এটা ইচ্ছা বা অনিচ্ছার ব্যাপার নয়, একটা ইকোনমিক বার্ডেন আমেরিকার উপর চলে আসবে যদি তারা সারা বিশ্বে এইভাবে খোলা হাতে দরাজ অস্ত্র বিক্রি না করে। তার মানে একদিকে আমরা বলছি যে আমরা সন্ত্রাসবাদের বিরুদ্ধে চলবো, আর অন্যদিকে আমি খোলা হাতে অস্ত্র বিক্রি করব, মানে এরকম ডুয়াল পলিসি বা পলিটিক্স। আপনাকে একটু ইন্টারাপ্ট করছি। হ্যাঁ, খুব সম্প্রতি আমি কোট করতে পারছি না, এই কারণে কিছু সীমাবদ্ধতা আছে, এবং গতকালকের একটা সোর্স, খুব ক্রেডিবল সোর্স, তিনি কিন্তু সেন্ট মার্টিনসের ব্যাপারে আমার বক্তব্যটাকে সমর্থন করেছেন অন্য কোনো জায়গায়, এইটুকুনি বলে রাখলাম। একদম। থ্যাংক ইউ ভেরি মাচ মিস্টার ঘোষ। আজকে আর হাতে সময় নেই, আপনিও বলছিলেন সময় সীমাবদ্ধতার কথা, আমাদের কিন্তু আজকে এখন এই মুহূর্তে জিরো আর এখানেই শেষ করতে হবে। তবে ডেফিনেটলি ওই আর্যবাবুর কথাই ধার করে নিয়ে বলবো যে উই শুড ওয়েট অ্যান্ড ওয়াচ, কি পরিস্থিতি হয় সেদিকে আমাদের নজর থাকবে।